নমস্কার, সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো আজকে আমরা আধুনিক ইতিহাস থেকে কিছু কোশ্চেন করব। যদিও আমি এরপর পর বেশ কিছু ভিডিও দেবো ইতিহাসের, আধুনিক ইতিহাস থেকে। তো আজকে চেষ্টা করব 10টা কোশ্চেন আজকে আলোচনা করার। 10টা কোশ্চেনে অন্ততপক্ষে আরও 5খানা কোশ্চেন, প্রতিটা কোশ্চেনে তোমরা পেয়ে যাবে। কী করে পেয়ে যাবে? চলো, আমরা যখন পড়াশোনাটা শুরু করব তখন আমরা বুঝতে পারবো। আর প্রতিটা পরীক্ষায় ইতিহাস কতটা গুরুত্বপূর্ণ সেটা তো তোমরা সকলেই জানো। তোমরা সবাই যখন কম্পিটিটিভ এক্সামের জন্য খাটছো, অতএব বিভিন্ন পরীক্ষার প্রশ্ন তোমাদের কাছে অবশ্যই আছে এবং তোমরা সেটা ফলো করো। প্রতিটা পরীক্ষাতে ইতিহাসের প্রশ্ন কেমন আসে, কি পরিমাণে আসে, অন্য সমস্ত সাবজেক্টে থেকে ইতিহাসের প্রশ্নটা একটু বেশি আসে। তো সেখান থেকে ইতিহাসটাকে একটু গুরুত্ব দিয়ে পড়া উচিত। তাই আমি ইতিহাসটা তোমাদের চেষ্টা করব যতটা ভালো করে করানো যায়। তো চলো, আজকে শুরু করছি আমরা ইতিহাস, মডার্ন আধুনিক ইতিহাসের বেশ কিছু প্রশ্ন। চলো, তাহলে প্রথম প্রশ্নটা কি আছে? বলছে কত সালে লখনৌ চুক্তি হয়েছিল? দেখো, লখনৌ চুক্তি হয়েছিল 1916 সালে। লখনৌ চুক্তি কোথায় হয়েছিল? যেহেতু আমরা নাম দেখে বুঝতে পারছি লখনৌ চুক্তি কোথায় হয়েছিল। লখনৌটা কোথায়? উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ। এই লখনৌ চুক্তি হতে গেলে তো দুটো পক্ষ দরকার, বা তিনটে পক্ষ। একা একা তো আর চুক্তি হয় না। এই দুটো পক্ষ বা তিনটে পক্ষ। এই লখনৌ চুক্তিটা কাদের মধ্যে হয়েছিল? লখনৌ চুক্তি হয়েছিল ভারতের জাতীয় কংগ্রেস, ভারতের জাতীয় কংগ্রেস ও ও মুসলিম লীগের মধ্যে। জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে এটা হয়েছিল। ওকে, চলো। সরি, হ্যাঁ, একটু প্রবলেম হয়ে গেল। হয়েছিল। এই চুক্তির প্রধান শর্ত কী ছিল? দেখো, এই চুক্তিতে বেশ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা হয়েছিল এবং তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা শর্ত ছিল যে কেন্দ্রীয় আইনসভায়, ভারতের যে কেন্দ্রীয় আইনসভায় সভাতে ওয়ান থার্ড মুসলিম আসন রাখতে হবে। আসন সংরক্ষণ। ওয়ান থার্ড মুসলিম আসন সংরক্ষণ করতে হবে কেন্দ্রীয় আইনসভা। গেল। এই চুক্তিটা কখন হয়েছিল? এই চুক্তিটা ছিল হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের একটি যৌথ অধিবেশন। এই অধিবেশনে কোন মাসে হয়? আমরা জানি জাতীয় কংগ্রেসের অধিবেশন ডিসেম্বর মাসে হয় এবং মুসলিম লীগের অধিবেশন তখন যৌথভাবে ডিসেম্বর মাসেই হয়েছিল। 1916 সালের ডিসেম্বর মাসে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। এই সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? এই সময় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন অম্বিকাচরণ মজুমদার। অম্বিকাচরণ মজুমদার। গেল। এই চুক্তিতে আরও বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। তার মধ্যে যেমন আমরা এখানে দেখলাম কেন্দ্রীয় আইনসভাতে মুসলিমদের আসন ওয়ান থার্ড করতে হবে, ঠিক তেমনি প্রাদেশিক আইনসভাগুলিতে মুসলিমদের আসন বাড়াতে হবে।
এবং আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সময় থেকে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগ উভয় ব্রিটিশ প্রস্তাবিত স্বায়ত্তশাসনের যে প্রস্তাব ছিল সেটা মেনে নেয়। এর আগে পর্যন্ত কংগ্রেস বা মুসলিম লীগ কেউই এই স্বায়ত্তশাসনটা মেনে নিতে চাইছিল না। গেল। এবার চলো দেখো এখানে বেশ কয়েকটা, তাহলে লখনৌ চুক্তি সম্পর্কে আমরা মোটামুটি জানলাম। এবার এখানে বেশ কয়েকটা সাল দেওয়া, 4টে সাল। এই 4টে সাল সম্পর্কে আমরা কিছু কিছু তথ্য জানার চেষ্টা করি। 1919 সাল। দেখো 1919 সালের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমার মনে হয়, তোমাদেরও আলাদা আলাদা ভাবনা চিন্তা হতে পারে, কিন্তু তার মধ্যে আমার মনে হয় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। 1919 সালে 13ই এপ্রিল পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগে সেখানে নিরস্ত্র মানুষ রাওলাট আইনের প্রতিবাদে জড়ো হয়। রাওলাট আইনের প্রতিবাদে রাওলাট আইনের প্রতিবাদে রাওলাট আইনের প্রতিবাদে জড়ো হয় কোথায়? পাঞ্জাবের অমৃতসরে। অমৃতসরের কাছে জালিয়ানওয়ালাবাগে। এখানে তারা নিরস্ত্র মানুষ জড়ো হয়েছিল এবং এই সভাতে গিয়ে, এই প্রতিবাদ মিছিলে গিয়ে তখন তৎকালীন লাহোরের যে জেনারেল ছিলেন, প্রশাসনিক জেনারেল, তিনি জেনারেল ও ডায়ার সেই নিরপরাধ নিরস্ত্র মানুষের উপরে গুলিবর্ষণ করে, যে ঘটনা ভারতের ইতিহাসে খুবই একটা দুঃখদায়ক ঘটনা, এবং যার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নিজের নাইট উপাধি ত্যাগ করে। রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করে। বোঝা গেল? তাহলে 1919 সম্পর্কে আমরা জানলাম কিছু। এবার 1920 সাল। দেখো 1920 সাল সম্পর্কে কী জানা যায়? 1920 সালের সব থেকে একটা, দেখো অনেক ঘটনা ঘটতে হয়, তার মধ্যে উল্লেখযোগ্য ঘটনা যেটা আমাদের পরীক্ষার পরিপ্রেক্ষিতে লাগবে। AITUC এর গঠন হয় 1920 সালে। কোথায় হয়? 31শে অক্টোবর 1920 সালে। 31শে অক্টোবর কোথায় হয়েছিল? মুম্বাইতে। কে করেছিলেন? লালা লাজপত রায়। লালা লাজপত। তাহলে AITUCর পুরো কথা কি? অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, যে বাংলায় বলা হয় নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস। বোঝা গেল? এই হচ্ছে গেল। এবার এই 1922 সালে একটা বিশেষ ঘটনা, যেটা আমি বলবো না, তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। ওকে, তাহলে পরের কোশ্চেনটা যাই। বলছে গান্ধীজির হরিজন পত্রিকা প্রথম কত সালে প্রকাশিত হয়? গান্ধীজির হরিজন পত্রিকা প্রকাশিত হয় 1933 সালে। এই সময় গান্ধীজি কিন্তু জেলে ছিলেন। এই পত্রিকা যখন তার প্রথম প্রকাশিত হচ্ছে তখন কিন্তু তিনি জেলে। কোন জেলে? গোয়াতে। গোয়ায় একটা জেলের নাম হচ্ছে ইয়েরওয়াড়া। ইয়েরওয়াড়া জেলে তখন গান্ধীজি আছে সেই সময়। ওকে,
ও আর একটা কথা, গান্ধীজির এই হরিজন পত্রিকা বাদে আর কয়েকটা পত্রিকার নাম বলো, কেউ পারবে? ওকে, আমি বলে দিচ্ছি। গান্ধীজির হরিজন পত্রিকা বাদে ছিল নবজীবন। দেখো, গান্ধীজির পত্রিকা মানে গান্ধীজি সম্পাদনা করতেন। আর কি ছিল? ইয়ং ইন্ডিয়া। আর কি ছিল? ইন্ডিয়ান ওপিনিয়ন। ইন্ডিয়ান ওপিনিয়ন, এইসব পত্রিকাগুলোতে নবজীবন, ইয়াং ইন্ডিয়া, ইন্ডিয়ান ওপিনিয়ন, এগুলোতে গান্ধীজি সম্পাদনা করেছেন কোনো না কোনো সময়। ওকে, চলো পরের কোশ্চেনে যায়। বলছে কোন আইনে ভারতের দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করেছিল? এই দ্বৈত শাসন ব্যবস্থা নিয়ে বিভিন্ন ভারতের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ মানে ব্যবস্থা দ্বৈত শাসন। ভারতের ঐতিহাসিক ইতিহাসের আর কি রাজনৈতিক ইতিহাস তৎকালীন সময় ব্রিটিশ ভারতের এই দ্বৈত শাসন খুব গুরুত্বপূর্ণ। দেখো, এখানের দ্বৈত শাসন ব্যবস্থা সম্পর্কে তোমাদের আর একটা গল্প আমি পরে বলবো কোনো এক সময়। এখন কোশ্চেনটা করি, আর গল্প করতে গেলে হবে না। ভারতের কোন আইন ভারতের দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করে? উত্তরটা হচ্ছে 1919 সালে ভারত শাসন আইন। এই ভারত সরকার যেটা আইন, সেটাই ভারত শাসন আইন 1919 সালে। এটাতে কি হয়? প্রাদেশিক স্তরে দ্বৈত শাসন প্রতিষ্ঠিত হয়। প্রাদেশিক স্তরে দ্বৈত শাসন প্রবর্তিত হয়। গেল। তারপরে যেটা আছে ভারত শাসন আইন 1935, এখানেও কিন্তু দ্বৈত শাসন একটা ব্যবস্থা ছিল। এইটা ছিল হচ্ছে আঞ্চলিক কেন্দ্রীয় স্তরে। পিটের ভারত শাসন আইন এর গুরুত্ব কোথায়? পিটের ভারত শাসন আইনের গুরুত্ব কোথায়? বলছে এই সময় এই আইনের মাধ্যমে কি করা হয়? গভর্নর জেনারেল যে আছে, এর ক্ষমতা হ্রাস করা হয়। এই যে 1973 সালের রেগুলেটিং অ্যাক্ট, মাথায় রাখবে 1973 সালের রেগুলেটিং অ্যাক্ট, এই অ্যাক্টগুলো নিয়ে তোমাদের আমি মানে একটা ভালো ক্লাস করাবো, বেশ দীর্ঘ ক্লাস কিছুদিন পর। এই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে কী হয়? কলকাতায় যে সুপ্রিম কোর্ট, কলকাতার সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় এই রেগুলেটিং অ্যাক্ট এর মাধ্যমে। আর বাংলার যে গভর্নর আছে, বাংলার গভর্নরকে বাংলার গভর্নর জেনারেল করা হয়। বাংলার গভর্নর জেনারেল করা। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আমি তোমাদের করতে পারি যে শেষ বাংলার গভর্নর বা প্রথম বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর হচ্ছে ওয়ারেন হেস্টিংস। তাহলে এবার বলতে হবে প্রথম কলকাতা সুপ্রিম কোর্ট যে প্রতিষ্ঠিত হলো, কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি এলিজা ইম্পে হচ্ছে কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি। ওকে, চলো পরের কোশ্চেনে যাই। বলছি সাইমন কমিশন কত সালে ভারতবর্ষে আসে? সাইমন কমিশন কত সালে ভারতবর্ষে আসে?
উত্তরটা হচ্ছে 1928 সালে। কিন্তু এই নিয়ে একটুখানি তোমাদের আমি বলে রাখতে চাই, সাইমন কমিশনটা ভারতবর্ষে এসেছিল কোথা থেকে? ইংল্যান্ড থেকে। ইংল্যান্ডের যে সংসদ আছে, পার্লামেন্ট আছে, সেই পার্লামেন্টে এই সাইমন কমিশন গঠন করা হয় এবং এই স্যার সাইমনের হাত ধরে এই সাইমন কমিশন ভারতে পাঠানো হয়। এই যে গঠন করা হয় বা প্রস্তাব আনা হয়, এটা আনা হয়েছে 1927 সালে প্রস্তাব আনা হয়, কিন্তু 1928 সালে ভারতে আসে কত? 1928 সালে। এবং 1930 সালে এ রিপোর্ট দেয়, ভারত থেকে যে রিপোর্ট নিয়ে যায়, রিপোর্ট পেশ করে কত সালে? 1930 সালে। এই সাইমন কমিশনের প্রেক্ষিতে যে একটু আগে পড়লাম না 1935 সালে ভারত শাসন আইন, এই 1935 সালে ভারত শাসন আইন এই সাইমন কমিশনের রিপোর্টে আসে। এবং এই সাইমন কমিশনের রিপোর্টের প্রধান উদ্দেশ্য ছিল ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষকে এখনও স্বাধীনতা বা স্বায়ত্তশাসন ভারতবর্ষের মানুষ ভারতবর্ষকে চালাতে পারবে কি না তাই নিয়ে সার্ভে করতে ওনারা আসে। ঠিক আছে, 7জন ছিলেন ব্রিটিশ নাগরিক, 7জনের একটা টিম ছিল। এই সাইমন কমিশনের 7জন ব্যক্তি ছিল, 7জন। এই 7জনের 7জন ছিল ব্রিটিশ, কোনো ভারতীয় ইন্ডিয়ান কেউ ছিল না এর মধ্যে। ওকে ওকে, চলো তাহলে পরের কোশ্চেন নেব। কাকেরি ষড়যন্ত্র মামলা কত সালে সংগঠিত হয়েছিল? কাকেরি ষড়যন্ত্র মামলা উত্তর হচ্ছে 1905 সালে। ষড়যন্ত্র মামলাটা কি আমি বলছি, উত্তরটা আগে বলে নিই। 1905 সালে 9 আগস্ট। 1905 সালে 9 আগস্ট কি হয়? নামগুলো শোনো: রামপ্রসাদ বিসমিল, আশফাকুল্লাহ খান, আবুল কালাম, সরি, চন্দ্রশেখর আজাদ, আরও বেশ কিছু, এরা হচ্ছে উল্লেখযোগ্য না, আরও বেশ কিছু লোক একটা প্যাসেঞ্জার ট্রেন থামিয়ে সেখানে যে কোষাগারের সম্পদ ছিল সেই কোষাগারের সম্পদটা লুট করে। এই ঘটনাটা কাকেরি ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। দেখো, প্রশ্ন আসতে পারে যে কাকেরি ষড়যন্ত্র মামলা কত সালে হয়ে গেল, কত তারিখে হয়ে গেল। কাকেরি ষড়যন্ত্র মামলায় এদের মধ্যে কে ছিল না বলে এই 3টে নাম দিল, আর একটা নাম দিয়ে দিল। তোমরা যদি নামগুলো না জানো তাহলে নিশ্চয়ই পারবে না, ঠিক আছে? বা কে ছিল 3টে নামের মধ্যে, এই 3টে নামের মধ্যে একটা নাম দিয়ে দিল। এগুলো উল্লেখযোগ্য নাম, তো গুরুত্বপূর্ণ নাম, ওই জন্য এদের নামই আগে আসে, ঠিক আছে? ওকে, চলো পরের কোশ্চেন। সর্বভারতীয় মুসলিম লীগ, এই সর্বভারতীয় মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1906 সালে 30শে ডিসেম্বর। বাংলায় আছে 30শে ডিসেম্বর। 1906 সালে 30শে ডিসেম্বর। কোথায় প্রতিষ্ঠিত হয়? বর্তমান বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে। প্রতিষ্ঠাতাকে বলছে তখন ঢাকার নবাব সলিমুল্লাহ।
ঢাকা, এটা ঠিক করে নিও, হ্যাঁ, খুব ভালো কোশ্চেন কিন্তু। ঢাকার নবাব সলিমুল্লাহ, তৎকালীন ঢাকার নবাব সলিমুল্লাহ এই 1906 সালে 30শে ডিসেম্বর ঢাকাতে ভারতীয় মুসলিম লীগের প্রতিষ্ঠা করে। দেখো, আমরা সাধারণত মুসলিম লীগের নেতা বলতে কাকে জানি? জিন্নাকে। কিন্তু জিন্না অনেক পরে, জিন্না কিন্তু আসলে মুসলিম ছিল না। জিন্নার সম্পর্কে যদি একটু বলি, এখনই বলে দিই। জিন্নার বাবা ছিল একটা গুজরাটি মাছ ব্যবসায়ী, ঠাক্কার। সেই ঠাক্কার ফ্যামিলির ছেলে হচ্ছে জিন্না, যে পরবর্তীকালে মুসলিম ধর্ম গ্রহণ করে। তো যাই হোক, সেটা আমার কথা না, এখানে যেটা আছে সেটাই বলি, পরে একদিন ভালো করে বলবো। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? প্রথম মহিলা সভাপতি, উত্তর অ্যানি বেসান্ট। কত সাল? 1917 সাল, কলকাতা অধিবেশন। প্রশ্ন হলো, এখানে যে প্রথম মহিলা সভাপতি, যদি এখানে বলে দেয় প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন, তখন উত্তর কিন্তু হবে সরোজিনী নাইডু। কত সাল? 1925 সাল। কোথায়? কানপুর অধিবেশন। ঠিক আছে, হলো। এই কানপুর অধিবেশনটা কততম অধিবেশন ছিল কংগ্রেসের? 40তম। এই 40তম, এটা বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু এইটা ইম্পর্টেন্ট যে কত সালে কোন অধিবেশনে প্রথম মহিলা সভাপতিকে, প্রথম ভারতীয় মহিলা সভাপতিকে অ্যানি বেসান্ট কত সালে কোন অধিবেশনে সভাপতিত্ব করেন। ঠিক আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট। চলো পরে পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? দেখো, পুনা চুক্তি হয়েছিল গান্ধীজি আর ভীমরাও আম্বেদকরের মধ্যে। সালটা হচ্ছে 1932 সাল, তারিখটা হচ্ছে 24শে সেপ্টেম্বর। সেপ্টেম্বর 1932 সাল, 24 সেপ্টেম্বর। এই সময় গান্ধীজি কোথায় ছিল? সেই প্রথম কোশ্চেন হলো লখনৌ চুক্তি। এই সময় 1933 সালে লখনৌ চুক্তি হয়েছিল। এর সময় কিন্তু গান্ধী সেই পুনের ইয়ারওয়াড়া জেলে ছিল, পুনের। এই চুক্তিতে কারণটা কি? এই চুক্তির কি ছিল বিষয়টা? এই চুক্তির বিষয়টা ছিল যে এই সময় ডক্টর ভীমরাও আম্বেদকর, ইনি দলিত সম্প্রদায়ের হয়ে কথা বলছিলেন, এবং ইনি বলেছিলেন যে দলিতদের জন্য আলাদা ভোটিং সিস্টেম চালু করতে হবে, যে ভোটিং সিস্টেমটা মুসলিমদের জন্য ছিল। এই সময় পুনে চুক্তি করে গান্ধীর সঙ্গে আম্বেদকরের কথা হয় যে না, দলিতরা হিন্দুদের মধ্যেই ভোট দেবে, দলিতরা হিন্দুদের মধ্যেই গণ্য হবে, অতএব দলিতদের জন্য কোনো আলাদা সিট সংরক্ষিত, আলাদাভাবে দলিতরা ভোট দেবে না। এই চুক্তিতে হিন্দু পক্ষের হয়ে স্বাক্ষর করেছিলেন মদন মোহন মালব্য। ঠিক আছে, গেল। পরের কোশ্চেন, খিলাফত আন্দোলনের প্রধান কারণ কি? আমরা সবাই জানি খিলাফত আন্দোলন কি। খিলাফত আন্দোলন হচ্ছে খলিফা। এই সময় প্রথম বিশ্বযুদ্ধের পর, তুরস্কে খলিফার পতন ঘটে।
এই খলিফার পতন ঘটলে পৃথিবী তথা ভারতের মুসলিমরা এই খলিফাকে ফিরিয়ে দেওয়ার জন্য, খলিফা হচ্ছে কে? মুসলিমদের ধর্মগুরু। খলিফাকে ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন শুরু করে, সেটা হচ্ছে খিলাফত আন্দোলন। দেখো এখানে আছে উত্তর, তুরস্কের খলিফার প্রতি ব্রিটিশ সরকারের বিরূপ মনোভাব, এটাই হচ্ছে খিলাফত আন্দোলন। তেভাগা আন্দোলন কোথায় সংগঠিত হয়েছে? তেভাগা আন্দোলন সংগঠিত হয়েছিল বাংলায়। কত সাল? এটা লিখে রাখো একটুখানি, লেখা হয়নি। 1946 থেকে 1947 সাল তেভাগা আন্দোলন। এবার এখানে বিহারের কৃষি আন্দোলন তোমরা জানো, চম্পারণের আন্দোলন, চম্পারণ, যেটা থেকে গান্ধীজির ভারতীয় রাজনীতিতে প্রথম অনুপ্রবেশ বলতে পারো, ঠিক আছে, তেভাগা আন্দোলন। উড়িষ্যায় কণিকা আন্দোলন হয়েছিল বা গঞ্জাম হয়েছিল, ঠিক আছে। যাক, পরের কোশ্চেন চলো। ওয়ার্ধা শিক্ষা পরিকল্পনা কে প্রবর্তন করেন? ওয়ার্ধা শিক্ষা পরিকল্পনা প্রবর্তন করেন মহাত্মা গান্ধী। এতে কি বলা ছিল? সে 7 থেকে 14 বছরের বয়সী সকলের জন্য ফ্রি, বিনামূল্যে শিক্ষা, সকলের জন্য কি? বিনামূল্যে শিক্ষা। এটা ছিল ওয়ার্ধা শিক্ষা পরিকল্পনার প্রধান বিষয়। এটা হচ্ছে গান্ধীজি করেছিল। কত সালে করেছিল ওয়ার্ধা পরিকল্পনা? 1937 সালে। ওকে, চলো পরের কোশ্চেন। ফরওয়ার্ড ব্লক, খুব ভালো একটা কোশ্চেন। ফরওয়ার্ড ব্লক তোমরা সবাই জানো, ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করে? সুভাষচন্দ্র বসু। কত সালে করেছিল? 1939 সালে 3রা মে। এই ফরওয়ার্ড ব্লকের আগের ঘটনা বলি। এই 1938 সালে এবং 1929 সালে পরপর 2 বছর সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের সভাপতি হিসাবে প্রথম সিলেক্ট হয়। কিন্তু এই সময় গান্ধীজির সঙ্গে সুভাষচন্দ্র বসুর মতবিরোধ হয়। তখন সুভাষচন্দ্র বসু এই সভাপতি পদ ত্যাগ করেন 3রা মে, এবং সেই দিনই ফরওয়ার্ড ব্লক গঠন করে, ঠিক আছে। চলো পরের কোশ্চেন। ভারত সভা কত সালে প্রতিষ্ঠিত হয়? সরি। ওকে, চলো। ভারত সভা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1876 সালে। 1876 সালে ভারত সভা প্রতিষ্ঠিত হয়। তারিখটা হচ্ছে 26শে জুলাই। সালে 26শে জুলাই ভারত সভা প্রতিষ্ঠিত হয়। কোথায়? এই ভারত সভা নিয়ে তোমাদের একটুখানি আমি বলে রাখি। এই ভারত সভা ছিল ভারতবর্ষের ইতিহাসের প্রথম রাজনৈতিক দল। বা প্রথম জাতীয়তাবাদী রাজনৈতিক দল বলা ভুল হবে, জাতীয়তাবাদী দল। প্রথম জাতীয়তাবাদী ভারত সভা ছিল প্রথম জাতীয়তাবাদী দল। প্রথম জাতীয়তাবাদী দল। এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রতিষ্ঠাতা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়,
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং আনন্দমোহন বসু। পরীক্ষায় এই কোশ্চেনটার ক্ষেত্রে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কিন্তু ফার্স্ট চয়েস। যদি বলা হয় ভারত সভার প্রতিষ্ঠাতাকে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলতে হবে, ঠিক আছে। যদি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় না থাকে তখন আনন্দমোহন বসু, ঠিক আছে, গেল। কিন্তু আশা করি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় থাকবে। এটা কোথায় হয়েছিল? কোথায় বলছে? বর্তমান যে কফি হাউস, আমাদের কলকাতা কফি হাউস। কেউ গেছো কোনো দিন? আমি একবার গেছিলাম, এখন অবস্থা বেশ খারাপ। মানে আমি যখন গেছিলাম আজ থেকে 10 বছর আগে, 10-12 বছর আগে। কফি হাউস, কলকাতার কফি হাউসে হয়েছিল, যেটা তখন নাম ছিল অ্যালবার্ট হল। তখন নাম ছিল অ্যালবার্ট হল। হাতের লেখা আমার খুবই খারাপ, তারপরে এই নতুন একটা গ্যাজেটেতে আমি লিখতেই পারি না। যাই হোক, শিখছি, শিখে যাবো আশা করি, একটু ভালো হবে এর থেকে। তাহলে ভারত সভা সম্পর্কে জানি। আর এই যে পরপর যে সালগুলো আছে না, তোমরা চেষ্টা করবে, দেখো ওই প্রথম কোশ্চেনটা যেমন করলাম প্রতিটা সাবজেক্ট প্রতিটা সাল, তোমরা চেষ্টা করবে এই সালগুলো 1885 সালে গুরুত্বপূর্ণ কি জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা, এটা টুক করে করে নেবে নিজের মাথায়। 1905-এ কী হয়েছিল এটা করে নেবে। বঙ্গভঙ্গ কবে? 1905 হয়ে গেল। 1919 সালে কী হয়েছিল? এরকমভাবে কিছু কিছু জিনিস নিজে নিজে করবে সালের সঙ্গে, তাহলে কি হবে, এই একটা কোশ্চেন করতে আসলে এসে এতগুলো কোশ্চেন আরও করা যাবে। আলিপুর বোমা মামলা, আলিপুর বোমা মামলা কত সালে হয়েছিল? আলিপুর বোমা মামলা হয়েছিল, আচ্ছা 15টা কোশ্চেন করবো, 10টা বলেছিলাম বাট 15টা করবো, ঠিক আছে। আলিপুর কোথায় গেল? আলিপুর বোমা মামলা হয়েছিল 1908 সালে। 1908 সালে। এই বোমা মামলাটা কী? বোমা মামলাটাকে ভালো করে বোঝো, তোমরা সবাই জানো, এবং বললে বলে বা এত। 1908 সালে 30শে এপ্রিল, 30শে এপ্রিল 1908 সালে 30শে এপ্রিল ক্ষুদিরাম বসু, সবাই এবার সবাই বুঝতে পেরেছো কি ছিল। ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি। ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি তখন বিহারের মুজফ্ফরপুরে, বিহারের মুজফ্ফরপুর, কোথায় হয়েছিল? বিহারের মুজফ্ফরপুর। বিহারের মুজফ্ফরপুর, বিহারের মুজফ্ফরপুরে কিংসফোর্ডকে হত্যা করার উদ্দেশ্যে একটা গাড়ি লক্ষ্য করে বম নিক্ষেপ করে। সেই বোমাতে সৌভাগ্যবশত কিংসফোর্ড ছিলেন না, দুজন ব্রিটিশ মহিলা নাগরিক মারা যায়। এই যে এরপর যে মামলাটা শুরু হয় সেটা হচ্ছে আলিপুর বোমা মামলা। এটা আলিপুর বোমা মামলা কেন হয়েছে? বিহারের মুজফ্ফরপুরে আলিপুর বোমা মামলা কেন? বলছি এটা এরপর এই মামলা চালু হওয়ার পর ইনভেস্টিগেশন করতে করতে পুলিশ কলকাতায় আলিপুরের মানিকতলার, আলিপুরের মানিকতলা, আলিপুরের মানিকতলার মুরারিপুকুর এলাকায়, কলকাতার আলিপুরে মানিকতলার মুরারিপুকুর এলাকার চিত্তরঞ্জন, ভুল হচ্ছে,
কলকাতা আলিপুরে মানিকতলায় মুরারিপুকুর এলাকায় ঋষি অরবিন্দুর ভাই বারীন্দ্রনাথ এর বাগান বাড়ি থেকে 34 জনকে অ্যারেস্ট করে এবং সেখান থেকে বোমা তৈরির বিভিন্ন বারুদ সরঞ্জাম উদ্ধার করে এবং এই মামলাটা হচ্ছে আলিপুর বোমা মামলা নামে পরিচিত। যে মামলাটা হয়, এই মামলার প্রধান অভিযুক্ত কে ছিল? ঋষি অরবিন্দু, বারীন্দ্রনাথ প্রমুখ। এই মামলায় উকিল কে ছিলেন? এই পক্ষে মানে আমাদের ঋষি অরবিন্দুর পক্ষ থেকে উকিল ছিলেন চিত্তরঞ্জন দাস। এবং এরপর কি হয়, চিত্তরঞ্জন দাস খুব ভালো মামলা লড়ার পরে ঋষি অরবিন্দুকে একদম বেকসুর খালাস করিয়ে নিয়ে আসেন। কিন্তু এই বারীন্দ্রনাথ এবং আরও যে অভিযুক্তরা ছিল তাদের সকলে কারো যাবজ্জীবন হয়, কারো ফাঁসির অর্ডার হয়, কিন্তু পরবর্তীকালে সেই ফাঁসির অর্ডারটাকে যাবজ্জীবন করা হয়। ঠিক আছে, আলিপুর বোমা মামলা। এর সঙ্গে কার ফাঁসি হয়েছিল? আলিপুর বোমা মামলা ফাঁসি হয়েছিল কার? ক্ষুদিরাম বসু আর প্রফুল্ল চা কিন্তু মারা গেছিল পুকুরে লাফ দিয়েছিল সেখানে। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো, গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়? গদর পার্টি সান ফ্রান্সিসকো। এটা কোথায়? আমেরিকার। দেখো, আমেরিকার সান ফ্রান্সিসকো কত সাল? 1913 সাল 15ই মে। ঠিক আছে, 1913 সাল 1500। অ্যাকচুয়ালি সান ফ্রান্সিসকো ছিল এই গদর পার্টির সদর মেন হেড অফিস বলতে পারো, কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল অন্য এক জায়গায়। প্রতিষ্ঠা হয়েছিল ওরেনগের অ্যাস্টারিয়ায়। ওকে, ওরেনগের অ্যাস্টারিয়া। এই গদর কথার অর্থ কী ছিল? গদর শব্দের অর্থ কী ছিল? বিদ্রোহ। ঠিক আছে, তাহলে এই ছিল 15টা প্রশ্ন। আশা করি তোমাদের ভালো লেগেছে। আরও চেষ্টা করো ভালো করার। আমি এর আগে এইভাবে কোনোদিন করাইনি, যা করিয়েছি সামনাসামনি করিয়েছি, তার জন্য জানি না কেমন হচ্ছে। চেষ্টা করছি, আরও চেষ্টা করো ভালো করার। যাই হোক, আজকে এই পর্যন্ত থাক। তোমাদের কোনো সমস্যা হলে তোমরা অবশ্যই জানাবে। ঠিক আছে।